প্রণয়ের অমল কাব্য, গল্পের প্রথম অংশ, লেখিকা ডিআরএম সোহাগ। রিলেটেড প্লাস রোমান্টিক গল্প। নায়ক ভার্সিটির লেকচারার ইরফান নেওয়াজ, গুরু গম্ভীর রাগচটা স্বল্পভাষী একজন ছেলে। বাকিটা গল্প পড়ে জানুন। আমি একজন ভার্সিটির লেকচারার, আর তোমরা আমার বিয়ে ঠিক করেছো ক্লাস 10-এর একটা মেয়ের সাথে। তোমাদের মাথা ঠিক আছে? ইরফানের কথায় তার মা বিরক্ত হয়ে বলল, আমাকে কেন এসব বলছো? তোমার বাবাকে গিয়ে বলো। তাছাড়া মেয়েটার আর 1 মাস পর এসএসসি এক্সাম, এরপর কলেজে উঠে যাবে, চিন্তা করো না। ইরফান রাগে কথা বলতে পারছে না ঠিক করে। 27 বছরের তাগড়া যুবক সে। বিয়ে করবে না এমন তো বলেনি, কিন্তু তাই বলে একটা বাচ্চাকে বিয়ে? ভাবতেই পারছে না, অসম্ভব। ডান হাতের 2 আঙ্গুল দিয়ে কপাল স্লাইড করতে লাগলো। মেজাজে চুলগুলো কপাল ছুঁয়ে নেমে এসেছে। কনুই পর্যন্ত গোটানো হাতা, কনুই হাতে হাতের কবজি পর্যন্ত হাতের রগগুলো ফুলে ফেঁপে উঠেছে রাগের প্রভাবে। কপাল থেকে আঙ্গুল সরিয়ে ঝাঁকড়া চুলের ভাঁজে একবার হাত চালিয়ে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা চালালো, তবে তাতে সফল হলো না বিন্দুমাত্র। হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে কিছুটা আওয়াজ তুলে রাগ মিশ্রিত কণ্ঠে বলে, আই থিঙ্ক তোমার আর বাবার ব্রেইন ড্যামেজ হয়েছে, তাই একটা বাচ্চাকে আমার কোলে তুলে দিতে চাইছো। রেডি হয়ে থেকো, আমি তোমাদের ডক্টরের কাছে নিয়ে যাব, ওকে? রোমা নেওয়াজ ছেলের কথায় তবদা খেয়ে চেয়ে আছে। তার ছেলে মেয়েটাকে বিয়ে করবে না বলে তাদের মেন্টাল বানিয়ে দিচ্ছে। অতঃপর রেগে বলল, তুমি লিমিট ক্রস করছো ইরফান। এটা কি ধরনের কথা? তোমার বাবা আর মেয়ের বাবা ছোটবেলায় একসাথে পড়েছে, খুব ভালো বন্ধু ছিল তারা। এরপর হঠাৎই মেয়েটার বাবা মারা গেল। মেয়ের মা তাকে নিয়ে চিন্তায় থাকে। তাছাড়া তোমার বাবার বন্ধু তোমার বাবাকে অনেক হেল্প করেছে, তার সামান্য প্রতিদান এভাবে দিতে চাইছে, তুমি মেনে নাও। ইরফান দুহাত মাথার চুল টেনে বলল, উফ, বাবার ঋণ শোধ করবে তো আমাকে কেন বোর্ডের পাঠা বানাচ্ছে? যেহেতু বাবার ঋণ শোধ করতে হবে তো বাবাই বিয়েটা করে নিক। আমি কোনো বাচ্চাকে বিয়ে করে কোলে তুলে ফিডার খাওয়াতে পারবো না, সরি। ছেলের কথায় রোমা নেওয়াজ বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালো। ইরফানকে ধমকে বলল, কি বলছো, বুঝে বলছো? ইরফান নিজেও থতমত খেয়ে গিয়েছে কথাটা বলে। রাগে কি বলে ফেলেছে নিজেই বুঝতে পারেনি। মাথা নিচু করে চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলল। পেছন থেকে ইরফানের বাবা তাকে তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলে, তোমাকে বিয়েটা করতে হবে ইরফান। তোমার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে চাইলে করতে পারো। আগামীকাল রাতের মধ্যেই আমরা বৌমাকে নিয়ে রওনা হব ইনশাল্লাহ। ইরফান অদ্ভুতভাবে তার বাবার দিকে তাকালো। 2 দিন হলো গ্রামে এসেছে তারা। মূলত ইরফানের ফুপুর বাড়ি গ্রামে, মাঝে মাঝে আসা হয়। তবে এইবার এসেছে তার গলায় বাচ্চা ঝুলিয়ে দিবে জানলে এই গ্রামে পা রাখত না। বাবার দিকে তাকিয়ে রেগে বলল, বাবা তুমি কি জানো তোমার ফ্রেন্ডের মেয়ের জন্য আমার চাকরি চলে যেতে পারে? এরপরেও তুমি আমার সাথে একটা বাচ্চাকে জড়াতে চাইছো? তারেক নেওয়াজ ভাবলেন ছেলের কথা ফেলে দেওয়ার নয়, সময় নিয়ে কি যেন ভাবলেন। এরপর গম্ভীর গলায় বললেন, তোমার ভার্সিটিতে কেউ না জানলেও তো হলো, ও আমার মেয়ের পরিচয় থাকবে।
মেয়ের বয়স হলে তোমাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে ইনশাআল্লাহ। তোমার ভার্সিটির সবাই তো বাসায় এসে তোমার বউকে দেখছে না, তাই না? ইরফান হাত মুষ্টিবদ্ধ করলো, রাগে তার শরীর কাঁপছে। বাবার কথায় পিঠে শুধু বলল, আমি কোনো বাচ্চাকে বিয়ে করতে পারবো না, সরি বাবা, আমি আজকেই ব্যাক করব। এই বলে হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। তোর বাইকের চাবিটা দে। ইরফানের কথায় ভ্রু কুঁচকে তাকালো। সে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে, মূলত বাজারের দিকে যাবে বলে। বাইক নিয়েই যাবে। ইরফান শুভ্রর মামাতো ভাই। শুভ্র ইরফান একই ভার্সিটির লেকচারার। শুভ্র ঢাকাতেই থাকে চাকরির সুবাদে। ছুটি পেয়ে ইরফানদের সাথে নিয়ে তাদের বাড়িতে এসেছে। আগামীকাল একসঙ্গেই আবার ব্যাক করবে। পকেট থেকে বাইকের চাবি বের করে ইরফানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাজারের দিকে যাব, তুই বাইক চালাবি? ইরফান কোনো কথা বলল না। শুভ্রর হাত থেকে বাইকের চাবি নিয়ে বাইকে উঠে বাইক স্টার্ট দেয়। শুভ্র ভ্রু কুঁচকাল। ইরফান কি হয়েছে? মনে হচ্ছে রেগে আছে। বাইকে উঠে বসার জন্য এক পা তুললে ইরফান বাইক এক টান দেয়। শুভ্রর ডান পা ঠাস করে মাটিতে পড়ে যায়। ছেলেটা তকদা খেয়ে চেয়ে থাকে ইরফানের হাওয়ার বেগে চলে যাওয়ার পথে। উল্টে পড়তে পড়তে বেঁচেছে। এত বড় ছেলে হয়ে এভাবে মুখ থুবড়ে পড়লে মান ইজ্জত কিছু থাকতো না। দাঁত কিরবির করে তাকিয়ে রইল ইরফানের অদৃশ্য হওয়ার পানে। কার উপর রেগে আছে কে জানে, এসব রাগ তার কাছে এসে ঝেড়ে গেল। মামার ডাকে শুভ্রর হুঁশ ফিরে। তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলে, তোমার ভাইকে বোঝাবে আগামীকাল যেন আমাকে অপমান হতে না হয়, বুঝেছো? শুভ্র মাথা নাড়ল, মানে বুঝেছে, কিন্তু কি বোঝাবে সেটাই তো বুঝল না। আমতা আমতা করে প্রশ্ন করল, মামা বলছিলাম ইরফানকে কি বুঝবো? তারেক নেওয়াজ যেতে যেতে বলল, আগামীকাল তোমাদের গ্রামের এক মেয়ের সাথে ইরফানের বিয়ে। শুভ্র মুখ গোল করে বলল, ও, এইবার বুঝেছি ব্যাপার। বাপ বেটা এ নিয়ে ঝামেলা করেছে। বাপ বেটাকে বিয়ে করাবে, কিন্তু বেটার তো বিয়ে করার সাধ নেই। বাপ তো বোঝে না দুজনেই যে এক গোয়ালের গরু। দুজনের রাগ জেদ সমান সমান। বাপ বলেছে বিয়ে দিবে মানে দিবেই, যেটা বেটা বলেছে বিয়ে করবে না মানে করবে না। তাহলে জিতবেটা কে? একটু থেমে গভীর ভাবনা নিয়ে বলল, মামা আমাকে বোঝাতে বলে গেল, ট্রিক্স তো বলে গেল না। বেটাকে নিজের মতো ঘাড়-ত্যাড়া বানিয়ে বোঝানোর দায়িত্ব দিচ্ছে আমার উপর। এসব ভাবা যায়? আমার মামিটাকে জ্বালিয়ে খায়। ইস কি কষ্ট আমার মামির জীবনে, দুই ঘাড়-ত্যাড়া টুপ করে এসে কোথা থেকে যে পড়লো। কথাগুলো বিড়বিড়িয়ে বলে নিজেই নিজের মুখ চেপে ধরল। আজ এত বেফাঁস কথা বের হচ্ছে কেন তার মুখ দিয়ে? বাপ বেটা তাকে একসাথে ধরলে সে পালাবে কোথায়? স্কুল থেকে এসএসসির অ্যাডমিট নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ রাস্তার ওপাশে ফুচকা চটপটির দোকান চোখে পড়ল মায়রার। অনেকদিন পর এই বুড়ো দাদুকে দেখল। কোথায় হারিয়েছিল কে জানে। যদিও তার স্কুলে আসা হয় না। ফাইনাল এক্সামের খুব বেশি দেরি নেই। যা কাজ তো সে আর এই দাদু দুজনেই হাজির তার পছন্দের ফুচকা চটপটি নিয়ে। পেট পুরে খেয়ে তবেই আজ বাড়ি ফিরবে। যদিও বাড়ি গেলে তার মা তাকে আরো কিছু আপ্যায়ন করে খাওয়াবে, যা খেলে পেট ভরে না, গা ভরে না। মায়ের হাতের স্পেশাল খাবার, যার নাম মার ছাড়া আর কী বা হবে। এসব ভাবনা আপাতত বাদ রাখল।
ফুচকার দিকে তাকিয়ে জিভে জল চলে আসলো। কার্টুনের মতো জিভ বের করে শব্দ করতে ইচ্ছে করলো। কিন্তু এটা তো রাস্তা। এসব বাদ দিয়ে রাস্তার ওপাশে যাওয়ার জন্য দ্রুত কদম ফেলে দৌড় লাগালো। রাস্তার মাঝ বরাবর গেলে হঠাৎ দ্রুতগামী একটি বাইক দ্রুততার সহিত ব্রেক কষল রাস্তার মাঝে সাদা হিজাব পরিহিত এক রমণীকে দেখে। মায়রা বাইকের শব্দ পেয়ে ডান দিক ফিরে তাকালে তার চোখ বড় বড় হয়ে যায়। বাইকের সামনের চাকা মায়রার পায়ের সাথে লাগলে মেয়েটা ধপাস করে উপর হয়ে পড়ে যায় পিচ ঢালা রাস্তার উপর, ঠিক যেমন ছোটবেলায় বাচ্চারা দৌড়াদৌড়ি খেলতে গিয়ে উপর হয়ে পড়ে। বাইকে বসা ছেলেটি মেয়েটির উপর বাইক চালিয়ে দেওয়া থেকে রোধ করতে পারলেও মাইয়ার পায়ের সাথে হালকা বেঁধে যাওয়ায় বাইকের সামনের চাকা ডান পায়ের গিয়ার একটু উপরে চাকা দ্বারা বাড়ি খেয়ে মায়রা কুঁকড়ে উঠল ব্যথায়, চোখ মুখ কুঁচকে নিল, পেটে হালকা চাপ পড়ায় মৃদুস্বরে আর্তনাদ করে উঠল, আজ বোধহয় তার উপরে যাওয়ার টিকিট কাটা হয়ে গেছে। মনে মনে আওড়ালো লা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পর নিজের দিকে খেয়াল করে দেখল না, সে বেঁচে আছে। মনে মনে আলহামদুলিল্লাহ পড়ল। রাস্তা পিচের হওয়ায় বেশ ভালোই ব্যথা পেয়েছে। দুই হাঁটুতে বোধহয় ছিলে গেছে। যেখানটায় চাকা লেগেছে সেখানে বোধহয় কেটে গিয়েছে। ব্যথায় আঁখি পল্লব পানিতে ভরে উঠেছে, যেন টোকা দিলেই টপাটপ পানি ঝরবে। মাইরা ধীরে ধীরে ওঠার চেষ্টা করল। দুই হাতের তালু জ্বলছে। ইরফান বাইক থেকে নেমে দ্রুত পায়ে মাইরার নিকট এসে দাঁড়ালো। অতঃপর গম্ভীর কণ্ঠে বলল, হেই, আর ইউ ওকে? ততক্ষণে মায়রা বেশ কষ্ট করে উঠে সোজা হয়ে বসেছে। দাঁড়াতে পারবে কিনা তাই নিয়ে দ্বিধায় ভুগছে। ইরফানের কথার কোনো উত্তর করল না। এই বেয়াদব লোকটার জন্যই তার এই অবস্থা। ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে মাইরা, অর্ধেক দাঁড়িয়েও পায়ের সাথে বড় হিজাব বেঁধে আবারও ঠাস করে পড়ে যায়। মায়রার মুখে অসহায়ত্ব ফুটে উঠেছে। কোমরে কত ব্যথা পেল। ইরফানের চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। রাগ এবং অহমিকা সত্ত্বেও সে মেয়েটিকে যেচে প্রশ্ন করল, কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না। ইরফানের মনের মধ্যে এক অদম্য ক্ষোভ জেগে উঠল, যেন মুহূর্তে সে মেয়েটির মুখে একটি থাপ্পড় দিতে পারলে শান্তি পেত। মায়েরা ভাবছে এই লোকটা যাচ্ছে না কেন। ভাবনার মাঝেই তার সামনে একটা হাত নিজের দিকে এগিয়ে আসতে দেখে মায়েরা ভীত হয়। এই লোক তাকে ধরতে আসছে কেন? তার দিকে এভাবে হাত এগিয়ে আনছে কেন? রেগে গেল মেয়েটা। ভয়কে তাড়িয়ে ছেলেটার বাড়ানো হাতের দিকে দৃষ্টি রেখে কণ্ঠে ঝাঁজ নিয়ে বলল, একদম আমাকে ছোঁবেন না। মেয়েদের ছোঁয়ার অভ্যাস নিয়ে বাইরে বের হন কেন? অসভ্য লোক যত্তসব। ইরফান বাইক থেকে নেমে আসলে তার পকেট থেকে বাইকের চাবিটা রাস্তায় পড়ে যায়। সেটা তুলতেই হাত বাড়িয়েছিল, কিন্তু মায়রার কথা শুনে তার হাত থেমে যায়। অর্ধেক উপর হয়ে শক্ত চোখে একবার মায়রার দিকে তাকায়। ইচ্ছে করছে এই মেয়েকে থাপড়িয়ে গাল লাল করে দিতে। এমনিতেই তার মা এক বাচ্চাকে তার গলায় ঝুলিয়ে দিতে চাইছে বলে
তার মাথা ঠিক নেই, মাথা ঠান্ডা করতে বের হলো। এখানে আরেক বাচ্চা এসে জুটলো, আবার তাকে ভুলভাল পদবি দিচ্ছে। রাগে মাথা ফেটে যাচ্ছে। শক্ত মুখায়বের গম্ভীর চাহনির যুবকটি দাঁতে দাঁত চেপে আওড়ায়, ইডিয়েট! এরপর রাস্তায় পড়ে থাকা চাবিটা তুলে নিল। মায়রা ইরফানের ইডিয়ট বলা কথাটা শুনেছে, কিন্তু হাত পা কোমরে ব্যথা পেয়েছে ভালোই, তাই আপাতত শরীরের ব্যথায় জর্জরিত হয়ে রইল। মায়রা মাথা নিচু করে লোকটার পায়ের জুতোর দিকে চেয়ে আছে। চাবি তুলে নিয়ে এখনো এমন খাম্বার মতো তার সামনে দাঁড়িয়ে আছে কেন বুঝল না। কিছুক্ষণ পর মায়রা মাথা তুলে তাকালো। ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত দেখল, পা থেকে গলা পর্যন্ত তো একদমই ঠিক আছে, ধূসর কালো প্যান্ট, শরীরে কালো শার্ট জড়ানো, শার্টের হাতা কোনোই পর্যন্ত গোটানো, কিন্তু মাথার দিকে নজর পড়তেই মায়রার চোখ বড় বড় হয়ে গেল। ঠোঁট দুটো আপনা আপনি ভাগ হয়ে গেল। এটা মানুষ? মানে সুস্থ মানুষ, নাকি পাগল? পা থেকে গলা পর্যন্ত তো সুস্থই লাগে, কিন্তু মাথার চুল এত বড় কেন? মায়েরা এভাবে কাউকে দেখেনি। ছোটবেলায় হয়তো পাগলদের দেখেছিল। এও কি পাগল নাকি? ছেলেটার চোখের মনি বাদামি, গায়ের রং উজ্জ্বল ফর্সা, কালো কিসমিস চাপদাড়ি, গাল সমান মাথা ভর্তি ঝাঁকড়া চুল, মুখায়বে গাম্ভীর্যের ছাপ। ইরফান ফোন কানে নিয়ে কার সাথে যেন কথা বলছে। মায়েরা বিরক্ত হয়ে ধীরে ধীরে বেশ কসরত করে উঠে দাঁড়ালো। ভালোই ব্যথা পেয়েছে মেয়েটা। ডান হাত তুলে কোমরের এক পাশে রেখে বাম পায়ের ওপর সব ভর দিয়ে দাঁড়ালো। ইরফান বাম হাত পকেটে গুজে ডান হাতে ফোন কানে নিয়ে কথা বলছে খুব সিরিয়াস মুডে। অবশ্য ইরফান মানেই সিরিয়াস, তার সামনে কেউ জোকস বললেও তার শক্ত মুখায়ব থেকে নড়চড় হয় না। মায়েরার কেন যেন রাগ লাগলো, চেঁচিয়ে উঠল, লাইসেন্সবিহীন বাইক চালাতে এসেছেন কেন মিস্টার? ইস, আমার হাত পা কোমর সব ভেঙে দিল। মায়রার কথায় ইরফান ভ্রু কুঁচকে তাকালো মায়রার দিকে, গম্ভীর গলায় বলল, ওকে বাই। এরপর কল কেটে ফোন পকেটে রাখে মায়রার দিকে তাকিয়ে বলে, হোয়াট? মায়রা রেগে বলে, বধির নাকি? একটা মেয়ের অ্যাক্সিডেন্ট ঘটিয়েছেন আপনি, আর এখন হোয়াট হোয়াট করছেন? ইরফান আঙ্গুল উঁচিয়ে শক্ত গলায় বলে, হেই লিসেন, জাস্ট স্টপ। মায়রা বিরক্ত হলো। বাদামি চোখের মনি, চাপদাড়ি, জংলির মতো ঘাড় সমান বড় বড় ঝাঁকড়া চুলওয়ালা ছেলেটা ইংরেজদের মতো শুধু ইংলিশ ঝাড়ছে। মায়রা কণ্ঠে ঝাঁজ ঢেলে বলে, এই বিদেশি বিলাই, বাংলাদেশে ইংরেজদের কোনো জায়গা নেই। বাংলাদেশে থাকতে হলে বাংলা বলুন। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে চেয়ে আছে মায়রার পানে। মায়রা একটু ভয় পেল হয়তো। ইরফান শক্ত কণ্ঠে বলে, আর একটা বাজে কথা বললে থাপড়িয়ে সব দাঁত ফেলে দেব, স্টুপিড গার্ল। কথাটা বলে আর এক সেকেন্ডও দাঁড়ালো না। দ্রুত পায়ে বাইকে উঠে বাইক স্টার্ট দিয়ে মায়রার পাশ কাটিয়ে চলে যায়। মায়রা কোমরে হাত দিয়ে পেছন থেকে চেঁচিয়ে বলে, শালা ঘোষ দাদা নিশ্চয়ই ঘুষ দিয়ে লাইসেন্স পেয়েছে, আর এখন রাস্তায় এসে আমার মতো বাচ্চার কোমর ভাঙছে, আমাকে ছুতে আসছে, শালা বেয়াদব। ইরফান বোধহয় মায়রার বলা প্রথম দুটো শব্দ শুনতে পেয়েছে। বাইকের স্পিড বাড়িয়েছে। ইচ্ছে তো করছে এই মেয়ের ওপর বাইক তুলে দিতে। উফ, এত চাপ নিতে পারছে না। মায়রার হাওয়ায় খাওয়ার মুড নষ্ট করে দিয়েছে লোকটা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো, বিড়বিড় করে লোকটাকে বকতে লাগলো, মেয়েটা ভালো, অনেকের কাছে শুনেছি,
একটু চঞ্চল, তবে ভদ্র। বাবা নেই, বুঝতেই পারছিস। দেখবি মেয়েটা ছোট হলেও ইয়া বড় বুঝদার হবে। চায়ের টং দোকানের পাশে বাইকে বসে আছে ইরফান। তার সামনে দাঁড়িয়ে শুদ্ধ আর মামাতো ভাই ইরফানকে বোঝাচ্ছে। ইরফানের গভীর মুখাবয়বের কোনো পরিবর্তন নেই। একমনে ফোন স্ক্রল করছে। শুদ্ধ হতাশার নিঃশ্বাস ফেলে দোকান থেকে 2 কাপ চা এনে 1 কাপ ইরফানের দিকে এগিয়ে দিলে ইরফান গম্ভীর গলায় বলল, ব্ল্যাক কফি আন। শুদ্ধ ভ্রু কুঁচকে বলল, এই গ্রামে তোর জমিদারি, ব্ল্যাক কফি কোত্থেকে আমদানি করব, এটা দিয়ে চালিয়ে নে। ইরফান কিছু বলল না। শুদ্ধ বুঝল এ খাবে না। নিজেই চুপচাপ 2 কাপ চা সাবার করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপর কাপ দুটো রেখে সে বলল, বলছিলাম বিয়ে তো হবেই, মেয়েটাও বাচ্চা, তুই চুলগুলো এবার না হয় কেটেই ফেল, নয়তো বাচ্চাটা ভয় পাবে। ইরফান কথাটা শুনেই শক্ত চোখে শুদ্ধর দিকে তাকালো। রাতের অন্ধকারে চায়ের দোকানের মৃদু ভাব আলো ইরফানের মুখে এসে পড়ছে। শুধু দেখলো ইরফান তার দিকে খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে। শুদ্ধ মেকি হেসে বলল, মিস্টেক মিস্টেক, তোকে তামিল মুভির নায়কদের মতো লাগছে রে। বাচ্চাটা তোকে দেখে কেরাস খাবে, অর্থাৎ ক্রাশ খাবে, সত্যি বলছি। ইরফান তার ডান হাতে শুদ্ধর কলার ধরে মেজাজি গলায় বলে, আমি কোনো বাচ্চাকে বিয়ে করব না, আর একটা বাড়তি কথা বললে তোর গ্রামেই তোকে বালি চাপা দিয়ে দিব। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, ওকে ওকে, আমার কলার ছাড়, তোকে বিয়ে করতে হবে না। ইরফান শুদ্ধর কলার থেকে হাত সরিয়ে বাইকের দুপাশে পা দিয়ে বসে ডান দিকে চলে গেল। শুদ্ধ বিরক্ত হলো, এ আবার কই যায়। ইরফান কবুল বলে উঠে দাঁড়ালো। অতিরিক্ত রাগে তার পুরো শরীর থেকে যেন ধোঁয়া বের হচ্ছে, যেন গাড়ি নিয়ে প্রায় অর্ধেক রাস্তা চলে গিয়েছিল। তার মা নাকি অসুস্থ হয়ে গিয়েছে। এসে দেখেছে সত্যিই অসুস্থ হয়ে গিয়েছে, প্রেসার ফল করেছিল। কিন্তু এভাবে তাকে বিয়ে করানোর জন্য তার মা বাবা এমন উঠে পড়ে লেগেছে কেন বুঝলো না। বিয়ে করিয়েই ছাড়লো। এইখানে বেশিক্ষণ থাকলে একটা অঘটন ঘটবে। কোনো দিকে তাকালো না, হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারেক নেওয়াজ ও রুমা নেওয়াজ ছেলের ব্যবহারে বেশ বিব্রত বোধ করলেন। মায়রার মা ভ্রু কুঁচকে তাকায়। ছেলেটা তার সাথে একবারও কথা বলল না। তিনি কি ভুল করলেন? তারেক নেওয়াজের দিকে চোখ পড়তেই এসব ভাবনা দূর হয়ে গেল। লোকটা তার প্রাঙ্গণ স্বামীর বন্ধু কম, ভাই বেশি। তার মেয়ে এই লোকটার বাড়ির বউ এখন। সেও চিন্তামুক্ত। মেয়েটাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন। মায়েরা কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। তার মা তাকে এত তাড়াতাড়ি কেন বিয়ে দিল? তার বাবা নেই, তাই বলে সে এতটাই বেশি হয়ে গেল? এসএসসি পরীক্ষাটা পর্যন্ত দিতে দিল না, তাকে বিয়েই করিয়েই ছাড়লো। তোর বোনদের থেকে শুনেছে তার বর তার থেকে অনেক বড়। তার মা তার সাথে এমনটা কি করে করতে পারলো? নিজের বাবা নেই বলে বুড়োর সাথে বিয়ে দিয়ে দিবে? ভাবনার মাঝেই মায়রার মা মায়রার ঘরে এসে মেয়ের মাথায় হাত বোলায়। মায়রা ফুঁপিয়ে ওঠে। মোহনা বেগম মেয়ের মাথায় চুমু খেয়ে বলেন, আমি তোর মা, খারাপ চাই না তোর। তোর দায়িত্বটা কারো হাতে দিয়ে আমি এবার নিশ্চিন্ত হলাম। ও বাড়ি গিয়ে আমার মান রাখবি কেমন? সবার সাথে মিলেমিশে থাকবি। তোর সুখী মুখটা দেখতে চাই, তাই এই বিয়েটা মেনে মন দিয়ে সংসার করবি কেমন? মায়রার চোখ থেকে টুপ টুপ করে জল গড়িয়ে পড়ে। ভাঙা গলায় মাথা নিচু করে আওড়ায়,
আমার নিজের আব্বু বেঁচে থাকলে আজ এই দিন দেখতে হতো না, তাই না মা? সৎ আব্বুরা বুঝি মেয়েদের তাড়ানোর জন্য এভাবেই উঠে পড়ে লাগে? মায়রার মা কিছু বলতে পারলেন না। মায়রা নাক টেনে বলে, চিন্তা করো না মা, আমি আর তোমার সংসারে ঝামেলা বাড়াবো না, তোমরা ভালো থেকো। কথাটা বলে নিজেই বেরিয়ে গেল। মায়রার মা ছলছল দৃষ্টিতে চেয়ে রইল মায়রার দিকে। মায়রার বাবা মারা যাওয়ার 2 বছরের মাথায় তাকে আবারও বিয়ে দিয়ে দেয় তার বাসা থেকে। মায়রা তখন ক্লাস 4-এ পড়ে। বিয়ের আগে সে বলেছিল তার একটি মেয়ে আছে। প্রথম প্রথম ভালোই চলছিল, কিন্তু যত দিন যেতে লাগলো তার স্বামীর যেন মায়রার প্রতি বিরক্তির মাত্রা বাড়তে লাগলো। মায়রাকে সে ভালো রাখতে পারেনি মা হয়েও। এখন মেয়ের একটু সুখের আশায় মেয়েটাকে ভালো ফ্যামিলির হাতে তুলে দিতে পেরে হাজার কষ্টের মাঝেও ভালো লাগলো। অন্তত এই বাসায় মায়রা যেভাবে থেকেছে তার চেয়ে তো ভালো থাকবে। মা হয়ে আর কিই বা চায় মেয়ের জন্য? আমাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করিয়েছো ভালো কথা, তবে এর সাথে সংসারটা আমি করতে পারবো না, এটা মাথায় রেখো। বিয়ে করিয়ে ছেলের বউ পেয়েছো, এবার তোমরা দুজনেই ওর সাথে সংসার করো বসে বসে। এই বাচ্চাকে যেন আমার আশেপাশে না দেখি। আই রিপিট, ওকে আমার আশেপাশে যেন না দেখি। কথাগুলো বলেই হনহন করে নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল ইরফান নেওয়াজ। রোমা নেওয়াজ, তারেক নেওয়াজ দুজনেই হতভম্ব চোখে চেয়ে রইল তাদের ছেলের পানে। মায়রার মাথায় ঘোমটা টানা, মাথা নিচু, চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। যার সাথে বিয়ে হয়েছে তার মুখটাই দেখেনি, তার আগেই এমন তিক্ত বাক্য শুনে মায়রার ছোট্ট হৃদয়টা ব্যথায় ভরে উঠল। তারেক নেওয়াজ গম্ভীর চোখে ছেলের আটকানো দরজার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। এরপর স্ত্রী রুমার দিকে তাকালে দেখল তার স্ত্রী কটমট দৃষ্টিতে তার দিকেই চেয়ে আছে। তারেক নেওয়াজ গলা ঝেড়ে বলল, তেরা ছেলে তো তোমার, আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? আজব। রোমা নেওয়াজ ফোঁস-ফোঁস করতে করতে বলে, হয়েছে, তোমার ছেলেকে বিয়ে করানোর স্বাদ মিটেছে? তারেক নেওয়াজ ফোঁস করে শ্বাস ফেলে বলে, না মেটেনি। মানে? তোমার লজ্জা করে না? ছেলে একটা বউ কই ছুঁড়ে ফেলেছে, আবার আরেকটা করানোর স্বপ্ন দেখছো? তারেক নেওয়াজ ভোঁতা মুখে বলে, আনুষ্ঠানিক বিয়ে তো হয়নি, সে বিয়ে না হওয়ার আগেই স্বাদ কেন মিটবে? দ্বিতীয় বিয়ে করাবো কেন? রোমা নেওয়াজ বোকা চোখে তাকালেন স্বামীর পানে। এরপর রাগে গজগজ করতে করতে ধূপ-ধাপ পা ফেলে ঘরের দিকে যায়। শব্দ করে বলে, যা ইচ্ছে করো, তোমার ছেলের বউকে যেখানে ইচ্ছে রাখো, আমাকে এসবে জড়াবে না। পেছন থেকে তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। কিছুটা দূরেই মায়রা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারেক নেওয়াজ এগিয়ে গেলেন মায়রার দিকে। মায়রার গায়ে লাল শাড়ি জড়ানো, মাথার উপর লাল হিজাব বাঁধা। তারেক নেওয়াজ মায়রার মাথার উপর হাত রেখে নরম গলায় বলেন, আম্মু ভয় পাচ্ছ? মায়রার মাথা নিচু করেই দুদিকে মাথা নাড়িয়ে না বোধক উত্তর জানায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বুঝতে পারছেন না এই পরিস্থিতিতে আসলে কি করা উচিত। তার ছেলের রাগ সম্পর্কে তার ধারণা আছে। তার আর একটা ভোলাভালা ছেলে থাকলে ইরফানের দিকে আর নজর দিতেন না, কিন্তু ছেলে যে একটাই। তার বন্ধুর এই মেয়েকে ছেলের বউ করা বহুদিনের স্বপ্ন। বন্ধু বেঁচে নেই বলে সব ভুলে যেতে পারেন কিভাবে? ভদ্রলোক মায়রার মাথায় হাত বুলিয়ে বলে, এসব কিছু ভুল ভুলে যাও। এখন থেকে তুমি আমার মেয়ে, বুঝেছো? আমার মেয়ে আমার বাসায় থাকবে, আর কোনো দিকে মন দিবে না, শুধু পড়াশোনায় মন দিবে, বুঝেছো?
মায়েরা অবাক হয়, বাড়ির অন্য মানুষদের ব্যবহার যতটা করুণ, এই লোকটার ব্যবহার তার চেয়ে হাজার গুণ ভালো। তারেক নেওয়াজ মায়রার মাথায় হাত ধরে একটি ঘরের দিকে নিয়ে যেতে লাগলেন। মায়রা নীরবে তার শ্বশুরের পিছু পিছু যায়। মায়রা তারেক নেওয়াজকে চেনে, ইনি তাদের বাড়িতে বেশ কয়েকবার গিয়েছিল, তার ভালো-মন্দ জিজ্ঞেসও করত। সবচেয়ে বড় কথা, ইনি তো তার বাবার বন্ধু ছিল, এটা সে জানত, কিন্তু তার পরিবারের কাউকে কখনো দেখা হয়নি। বিয়ে হওয়ার সুবাদে সবাইকে দেখা হলো, সাথে সবার আচরণও দেখা হলো। ডান হাতে চোখ মুছে নিল মেয়েটা। তার আব্বু মারা যাওয়ার পর থেকে তার জীবনটা এমনই হয়ে গিয়েছে। তবুও গ্রামে হেসে-খেলে দিন কেটেছে, কিন্তু এখানে কি করে থাকবে? ইনায়া তার খালাতো বোনের বাড়ি বেড়াতে এসেছে। গ্রাম তার ভালো লাগে বেশ, কিন্তু তার খালাতো বোন সহ তার বান্ধবীরা সবাই মিলে একটা ট্যুর দিবে ঠিক করে। সে কি এই সুযোগ হাতছাড়া করে? ফটাফট চলে এসেছে খালার বাড়ি। বাবা-মা, ভাইয়া কেউ রাজি না তাতে, একা যেতে দিবে না কিছুতেই। এরপর সে জেদ দেখিয়ে বলেছে ট্যুরে যাবে না, তবে খালার বাড়ি যাবে। এক প্রকার কাউকে না বলেই ঘুরে এসেছে, এবার কেউ না জানলেই হলো। তার খালা বলবে না, তার খালা তার বান্ধবী বলা যায়। সারাদিন জার্নি করে শরীর জুড়ে ক্লান্তির ছড়াছড়ি। এর মাঝেই একটু আগে তার বাবা ফোন দিয়ে জানায় তার ভাইয়ের নাকি বিয়ে হয়ে গিয়েছে। কথাটা শুনে সে হজম করতে পারছে না। ওপাশ থেকে তারেক নেওয়াজ হ্যালো হ্যালো করছে, এপাশে ইনায়ার খবর নেই। ইনায়ার খালাতো বোন জাহারা ঘরে এসে ইনায়াকে এভাবে তবদা খেয়ে বসে থাকতে দেখে অবাক হয়। এগিয়ে এসে ইনায়াকে ঝাঁকি দিয়ে বলে, এই কি হয়েছে তোর? খালু ওপাশ থেকে হ্যালো হ্যালো করছে, তুই জবাব দিচ্ছিস না কেন? ইনায়া ভ্রম থেকে বেরিয়ে ঝাঁকি দিয়ে উঠল। ফোন লাউডে থাকায় জাহারা শুনতে পেয়েছে ইনায়ার বাবার গলা। ইনায়া কোনোরকমে বাবাকে বলল, বুঝেছি বাবা, কালকেই আসছি খালামণিদের সবাইকে নিয়ে, এখন রাখছি, বাই 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 বলেই কল কেটে দেয়। জাহারা ভ্রু কুঁচকে চেয়ে আছে ইনায়ার দিকে। ইনায়া হাতের ফোন রেখে খুশিতে জাপটে ধরে জাহানারাকে। এরপর জাহারার দুহাত ধরে ঘুরতে থাকে, হাসতে হাসতে বলে, আপু আপু, অনেক বড় অসাধ্য সাধন হয়েছে, আমার বিশ্বাসই হচ্ছে না। জাহারা বিরক্ত হয়ে বলে, তুই কি আমাকে বলবি হয়েছেটা কি? তোর কি বিয়ে ঠিক হয়েছে? ইনায়া তোর ঘোরানি থামিয়ে প্রফুল্ল কণ্ঠে বলল, আপু আপু, বিয়ে আমার ঠিক হয়নি, তবে একজনের বিয়ে অলরেডি হয়ে গিয়েছে। মানে কার? ইনায়া হেসে বলে, ইরফান ভাইয়ার বিয়ে হয়ে গিয়েছে। তুমি ভাবতে পারছো ইরফান ভাইয়ার বউ হয়ে গিয়েছে? কাউকে না জানিয়ে এভাবে বিয়ে দেওয়ার কারণ? জিজ্ঞেস করবে না তোমরা? জানি, কারণ সবাই ভাইয়াকে জানো। সবাইকে না জানানোর চেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ইরফান ভাইয়ার নাকি বিয়ে হয়েছে। ওয়াও, কিভাবে সম্ভব? আই এম সো এক্সাইটেড ভাবিকে দেখার জন্য। জাহারা স্তব্ধ চোখে ইনায়ার দিকে তাকিয়ে আছে। ইরফান ভাই বিয়ে করেছে, তার কাছে অবিশ্বাস্য লাগলো। ইনায়া তার ফোন নিয়ে ইরফানকে সরাসরি ভিডিও কল দেয়। সে এক নজর তার ভাবিকে দেখতে চায়।
তার 13 নম্বর 1 ভাইকে বিয়ে করেছে, মানে সেই মেয়ে কতটা স্ট্রং হবে সেটাই ইনায়ার ভাবনায়। ইনায়া ফোন দিলে প্রথমবার রিসিভ হয় না, মেয়েটার মন খারাপ হয়, ফোন রেখে দেয় মন খারাপ করে। জাহারার দিকে তাকিয়ে বলে, আজ ওদের বিয়ের প্রথম রাত, আমার হয়তো কল করা উচিত হয়নি, তাই না আপু? আসলে এক্সাইটমেন্টে কল দিয়ে দিয়েছি। তখন ইনায়া ফোন বেজে ওঠে। ইনায়া দ্রুত ভাইয়ের কল রিসিভ করে কিছু বলার আগেই ইরফান গম্ভীর গলায় বলে, ট্যুর কেমন হলো? ইনায়ার হাসি হাসি মুখটা মুহূর্তেই চুপসে যায়। ঢোক গেলে মেয়েটা। তার ভাই কিভাবে জানলো সে ট্যুরে গিয়েছিল? সে তো কাউকে বলেনি। ইরফান টেবিলের উপর ল্যাপটপ রেখে সোফায় বসে ভার্সিটির কাগজপত্র গুছিয়ে রাখছিল। ইনায়ের নীরবতায় কাজ করতে করতে গম্ভীর গলায় বলে, বাসা থেকে বের হওয়া এটাই লাস্ট ছিল তোর? আর তোর পাশের গর্ত আমার হাতে বেহিসাব থাপ্পড় খাবে, ওকে রেডি থাকতে বলিস। জাহারার কোনো ভাবান্তর নেই। ইনায়া বারবার ঢোক গিলছে, কোনো দুঃখে যে কল করতে গেল, এখন নিজেই বাঁশ খাচ্ছে। প্রসঙ্গ পাল্টাতে মিকি হেসে বলল, ভাইয়া কংগ্রাচুলেশন। ইরফান কাজে ডুবে থেকেই ভ্রু কুঁচকে বলে, হোয়াই? ইনায়া অবাক হলো, বিয়ে করেছে সে, কংগ্রেস করেছে, অথচ তার ভাই বলছে কেন সে কংগ্রেস করেছে। তার মাঝে আবার এসব কাজবাজ করছে, নতুন বউ রেখে এসব কি করছে তার ভাই? ভাবনা রেখে বলল, ভাবিকে দেখতে চাই, ক্যামেরাটা একটু ঘোরাবে ভাইয়া। ইরফানের হাত থেমে যায়, ভ্রু কুঁচকে ল্যাপটপের দিকে তাকিয়ে বলে, কার ভাবি? ইনা বিরক্ত হয়ে বলে, আমার ভাবি তোমার বউ। কথাটা শোনার সাথে সাথে ইরফান রেগে ল্যাপটপ ঠাস করে বন্ধ করে দেয়। ওপাশে ইনায়া তব্দা খেয়ে যায়, কি হলো? জাহারার দিকে খেয়াল করলে দেখলো সে উল্টো ঘুরে শুয়ে পড়েছে। ইনায়া এগিয়ে গিয়ে বলল, জাহারা আপু, ভাইয়া তো রেগে গেল। জাহারা কোনো কথা বলল না। ইনায়া হতাশার শ্বাস ফেলে বলে, ভাইয়া হয়তো শুধু কবুল বলেছে, বউ মানছে না, এসব এখন কি হবে? জাহারা উৎফুল্ল হয়ে বলল, সত্যি? ইনায়া ঝাঁকে দিয়ে ওঠে, বুকে থুতু দিয়ে বলে, তাই তো মনে হলো, কিন্তু তুমি খুশি হচ্ছ কেন? জাহারা থতমত খেয়ে মন খারাপ করে বলল, এমনি। তুই ঘুমা। গত 2 ঘন্টা যাবৎ ইরফান ব্যালকনিতে পায়চারি করছে, তার মাথায় আগুন জ্বলছে। কাজে ব্যস্ত হয়ে ভুলেই গিয়েছিল তার গলায় বাচ্চা ঝুলেছে। ইনায়া বলায় মনে পড়ল, তারপর থেকেই অসহ্য লাগছে। শরীর থেকে শার্ট খুলে ফেলেছে, উদাম শরীরে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে দ্রুত পায়ে ওয়াশরুমে যায়। শাওয়ার অন করে দেয়। চোখ বুজে পুরো 30 মিনিট স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে। শক্তপোক্ত শরীর বেয়ে পানির কণা চুইয়ে চুইয়ে পড়ছে। ইরফানের রাগ যেন কমার নয়। রাগের চোটে হাত মুঠো করে দেয়ালে দুটো পাঞ্চ মারে, নিজেকে ব্যথা সামলানোর চেষ্টা করে। এরপর শাওয়ার শেষে বের হয়ে রেডি হয়ে বাইরে বেরিয়ে যায়। হাত ঘড়িতে একবার সময় দেখলো 12টা 30। মায়রাকে তার শ্বশুর একটা ঘরে দিয়ে গিয়েছে, কোনো প্রবলেম হলে তাকে জানাতে বলেছে। শাড়ি পাল্টে একটা সালোয়ার কামিজ পরে নিল। এরপর নামাজ পড়ে নিল। মায়রা অতিরিক্ত কান্নার ফলে মাথা ব্যথা বেড়েছে। তার ব্যাগে টাপনিল থাকে সব সময়। অতিরিক্ত কান্নার ফলে মাঝে মাঝেই এই টাপনিল তার প্রয়োজন পড়ে। আশেপাশে তাকালো, কোথাও পানি নেই, তাই ঘর থেকে বেরিয়ে এলো। ডাইনিং এ পানি আছে নিশ্চয়ই। জিরো বাতির আলোয় ডাইনিং আবছা আলোয় ভরপুর, সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। মায়েরা লাইট জ্বালালো না। জিরো বাতির আলোয় যা দেখতে পাচ্ছে সে আলোতেই পা টিপে টিপে এগোয়, পাছে কেউ জেগে না যায় সেই ভয়ে। ডাইনিং টেবিলের ওপর এক
জগ ভর্তি পানি পেয়ে খুশি হলো মেয়েটা। কোনো দিকে না তাকিয়ে উল্টো ঘুরে আসতে নিলে হঠাৎই শক্ত কিছুর সাথে তার পিঠ ধাক্কা খায়। মায়েরা ভয় পেয়ে যায় এমনিতেই, চারিদিকে অন্ধকার, ভয়ে ভয়ে চারপাশে একবার চোখ বুলালো, পেছন ফেরার সাহস পাচ্ছে না, বারবার ঢোক গিলছে, এক হাতে জগ আরেক হাতে মুখ চেপে আছে, এক্ষুনি গলা ফেটে চিৎকার দিয়ে কি বাজে অবস্থা হতো। ইরফান বাইরে বেরোচ্ছিল, হঠাৎই তার পিঠে এসে কিছু ধাক্কা লাগে। ভ্রু কুঁচকে পেছন ফিরে তাকায়, ঝাপসা আলোয় বুঝলো কোনো মেয়ে। গোসল করে মাথা ঠান্ডা না হলেও শরীর ঠান্ডা হয়েছিল, কিন্তু যখন বুঝলো সে বাচ্চা মেয়েটা, এটা রাগ যেন তরতর করে বেড়ে আরো শরীর উত্তপ্ত হতে লাগলো। আপাতত বাসায় তার মা বাবা ছাড়া কেউ নেই, বাকি এই উটকো ঝামেলা। ইরফান মেয়েটাকে না দেখলেও খুব ভালোই বুঝলো এটাই সেই মেয়ে। মায়রার মাথা ব্যথা সরানোর ইচ্ছে পালিয়েছে। সে এখান থেকে পালাতে পারলে বাঁচে। দৌড় দেওয়ার জন্য এক পা বাড়ালে ইরফান মায়রার কোমর সমান ঝুঁটি করা চুল ডান হাতে টেনে ধরে, হাতে ঘুরিয়ে দুবার পেঁচায়। মায়রা ব্যালেন্স রাখতে না পেরে এবার ইরফানের বুকে গিয়ে ধাক্কা খায়। ইরফান বাম হাতে মায়রাকে ঠেলে তার থেকে সরিয়ে দেয়, তবে চুলের গোছা হাতে না, শক্ত হাতে চুলের গোছা ধরে দাঁতে দাঁত চেপে নিরেট কণ্ঠে বলে, সামনে আসতে নিষেধ করেছি এজন্য পিছে এসেছো? মায়রা কেঁপে ওঠে। সে বুঝলো এটা তার স্বামী নামক জম। ইরফান একই কণ্ঠে বলে ওঠে, অ্যানসার মি। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভেজায়, চুলের গোছা শক্ত হাতে ধরায় ব্যথা পায় মেয়েটা। দুই হাতে জগ চেপে কিছু বলতে চায়, তার মাঝেই ইরফান দাঁতে দাঁত চেপে বলে, আরেকবার যদি দেখেছি আমার সামনে পিছে ডানে বামে এসেছে তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব, ডামিট। কথাটা বলেই মায়রাকে এক প্রকার ছুঁড়ে ফেলে সামনের দিকে। মায়রা কয়েক পা এগিয়ে পড়তে পড়তে বেঁচে যায়। জগের পানি থেকে কিছুটা পানি তার জামায় পড়ে যায়। মায়রার রাগ রাগ লাগলো, সে পানি নিতে এসেছিল এই বেয়াদব লোকের সামনে, পেছনে ডানে বামে কেন যাবে? রাগে উল্টো ঘুরে দাঁড়ায়, আবছা আলোয় দেখলো পেছন থেকে লোকটির অবয়ব বেরিয়ে যাচ্ছে। মায়রা হাতে থাকা জগের পানি ইরফানের দিকে ছুঁড়ে মারে। ইরফানের পা থেমে যায়। মায়রাকে আর কে পায়, ডান হাতে জগ শক্ত করে ধরে, বাম হাতে সালোয়ার কিছুটা উঁচু করে ধরে দৌড় তার ঘরের দিকে। যেতে যেতে পিছু ফিরে বলে, আপনার পেছনে সামনে বামে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। অমন ভদ্র বাবার এমন বেয়াদব ছেলে কিভাবে হয়েছে আল্লাহই জানে। কথাগুলো বলাও শেষ, তার ঘরে পৌঁছানোও শেষ। ঠাস করে দরজা লাগিয়ে দরজার ছিটকিনি লাগিয়ে নিঃশ্বাস ফেলল মায়রা। এদিকে ইরফান সাপের মতো ফসফস করছে, মাত্র গোসল করে বেরোচ্ছিল, আর এই বেয়াদব মেয়ে তার গায়ে পুরো এক জগ পানি ঢেলে দিয়েছে। আবার তাকে বেয়াদব বলে গেল। ইচ্ছে করছে দরজা ভেঙে ওই মেয়েকে পাগলা কুকুরদের মাঝে ছেড়ে দিয়ে আসতে। ধূপধাপ পা ফেলে বাইরে বেরিয়ে যায় ইরফান। দরজা আটকে দুই হাত ঝাঁকড়া চুল টেনে ধরে, কয়েকবার এপাশ ওপাশ করে গায়ে জোরে দরজার একটা লাথি বসায়। হিসহিসিয়ে একা একাই বলে, আই উইল জাস্ট কিল ইউ, ইডিয়েট গার্ল। এরপর গাড়ি নিয়ে বেরিয়ে যায় ইরফান। এদিকে মায়রা অসহায় চোখে জগের দিকে তাকিয়ে থাকে। পানি নিয়ে গিয়ে ফাঁকা জগ নিয়ে চলে আসলো।
আবার তার রাগও হলো কি পরিমাণ খারাপ হলে বিয়ের রাতে বউকে অস্বীকার করে। অমন বরের পেছনে মাইরা ঘুরবে, সেও অত সস্তা নাকি? ঠিক করেছে পানি ছুঁড়েছে, যা বলেছে সেটাও ঠিকই বলেছে। সে অত সাধাসিধে নয়, কিন্তু সে তো যা করলো আর বলল আগামীকাল তার কি হবে, তা ভেবেই একটা ঢোক গিলল, আবার ভাবল কিছুই হবে না, এই লোকের বাবা খুব ভালো। এটা ভেবে একটু সাহস উদয় হলো তার মনে। মাথা ব্যথা বাড়তে লাগলো মায়েরার, পানি ছাড়া কিভাবে ওষুধ খাবে। বিরক্তির নিঃশ্বাস ফেলে গিয়ে শুয়ে পড়ল। এই মাথা ব্যথার আজ আর ঘুম হবে না। উফ! অনবরত বেল বাজানোর শব্দে শুদ্ধ বারবার এপাশ ওপাশ করছে। ঘুমের মাঝেই বিড়বিড় করল, কোন মাতাল রে মাঝরাতে আমার বাড়ি এসে মাতলামি করছিস? বেটা বেয়াদব, যা ভাগ। বিড়বিড় করতে করতে আবারও ঘুমিয়ে যায় শুদ্ধ। না, থামাথামির নাম নেই। শুদ্ধ বিরক্তিতে চোখ মুখ কুঁচকে পিট পিট করে চোখ খুলে তাকায়। পাশ থেকে ফোন নিয়ে সময় দেখল, 1:20। শুদ্ধ অলসতা ঝেড়ে উঠে দাঁড়ালো। ঘুম ঘুম ভাব নিয়ে দরজা খুলে সামনে তাকিয়ে ইরফানকে দেখে তার ঘুম উবে গেল। বউকে রেখে তার কাছে এসেছে কেন? নাকি সে তার ভাইকে একটু বেশিই মিস করছে বলে মাতালকে ইরফান রূপে দেখছে? নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলো সে। একে মিস করবে কোন দুঃখে, এর ঝাড়ি আবার কোন বদল মিস করবে? দুহাতে চোখ কচলে বলে, কে তুমি বৎস? ইরফান বিরক্ত হয়ে শুদ্ধর পাশ কেটে ভেতরে গেল। শুদ্ধ দরজা আটকে পিছু পিছু আসতে আসতে বলল, কিরে উত্তর দে, এত রাতে এখানে কি? বউ বের করে দিয়েছে? ছি ছি ছি, একটা বাচ্চা তোকে বের করে দিল? বিয়ে করতে না করতেই এই হাল? ইরফান রেগে শুদ্ধর কলার ধরতে নিলে শুদ্ধ মেকি হেসে বলে, শরীরে কিছু নেই, কলার কই পাবি? তোর প্রবলেম হলে আমি শার্ট পরছি। ইরফান শুদ্ধর মাথায় চুল মুষ্টি করে ধরে দাঁতে দাঁত চেপে বলে, আর একটা বাজে কথা বলবি না, স্টপ। শুদ্ধ কাঁদো কাঁদো মুখ করে বলল, ঠিক আছে ঠিক আছে। আমার সব এমন টানাটানি করার কোনো মানে হয়? শার্ট চুল কবে না জানি বইয়ের সম্পদ ধরেও টান দিয়ে দিস, সর সর। ইরফান ফোঁস করে শ্বাস ফেলল, এই বেয়াদব ভাঙা রেডিওকে কিছু বলেও লাভ নেই। শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, কেউ কি মরেছে? 40 দাওয়াত দিতে এসেছিস? আমি নিজেই চলে যেতাম, এত কষ্ট করে আসলি কেন? ইরফান শক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ মেকি হেসে বলে, জানি জানি, এসব আমার ধর্মে ঠিক নয়, এভাবে তাকাচ্ছিস কেন? একটু মজাও করতে দেয় না? কি দিনকাল আসলো! ইরফান তার শরীর থেকে হালকা ভেজা শার্ট খুলে ছুঁড়ে ফেলে শুদ্ধর বিছানায় উপুড় হয়ে শুয়ে পড়ল। শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, আরে এটা আমার বিছানা, তুই তোর বাড়ি যা, কাল ভার্সিটি আছে, একটু ঘুমাতে দে। ইরফান চোখ বুজে বলল, ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ হাঁ করে তাকালো। তার বাড়িতে এসে তার ঘুম ভাঙিয়ে তার বিছানা দখল করে বলছে, ডোন্ট ডিস্টার্ব মি, ওয়াও নাইস জোকস। দাঁত কিরবির করে ইরফানের পায়ের উপর ধপ করে শুয়ে পড়লে ইরফান এক লাথি দিয়ে শুদ্ধকে ফেলে দেয়। শুদ্ধ ঠাস করে মেঝেতে পড়ে চোখ মুখ কুঁচকে নেয়। ইরফান চোখ বুজে যেন কিছুই হয়নি। শুদ্ধ কাঁদো কাঁদো মুখ করে বলল, মীর জাফর, ও এর চেয়ে ভালো ছিল। শালা সন্ন্যাসী বউকে মানবি না ভালো কথা নয়, কিন্তু এখানে এসে আমার ঘুম কাটছিস কেন? এটা তো আরো ভালো কথা নয়। তোর বউকে আমায় দিয়ে দে তো, তুই তোর বাড়ি বিদেয় হ, যা। ইরফান পাশ থেকে একটা বালিশ নিয়ে শুদ্ধর দিকে ছুঁড়ে বলল,
রেডিও অফ করে ঘুমা। শুদ্ধ দাঁত কিরবির করলো, বালিশ নিয়ে ঠাস করে মেঝেতেই শুয়ে পড়ল। যার এমন বন্ধুরূপী ভাই আছে তার জীবনে এর চেয়ে বেশি সুখ নেই। কিছুক্ষণ পর ইরফান শোয়া থেকে উঠে ওয়াশরুমে যায়, চোখে মুখে পানি দিয়ে এসে শুদ্ধর পেট শুদ্ধ রেগে বলে, আবার কিরে ভাই, ঘুমাতে দে। সবাই তোর মতো রোবট নাকি সারা রাত জেগে? কাল ক্লাস নিতে পারবো না, ঘুমাতে দে। ইরফান গম্ভীর গলায় বলল, ওপরে যা, ঠান্ডা লাগবে। শুদ্ধ বালিশ নিয়ে উঠে দাঁড়ালো, পরনের ট্রাউজার উপর দিকে টেনে তুলে মুখ বাঁকিয়ে বলল, ঢং দেখো, আলগা পিরিত। ইরফান কিছু বলল না, শুদ্ধর পাশে গিয়ে শুয়ে পড়ল। শুদ্ধ ইরফানকে জাপটে ধরলে ইরফান রেগে বলে, আরেকটা লাথি খেতে না চাইলে দূরে যা। শুদ্ধ অসহায় মুখ করে আরো জাপটে ধরল। কোলবালিশ পেলে কে ছাড়ে। ইরফান ফুঁস করে শ্বাস ফেলে চোখ বুজল। বেশ অনেকক্ষণ সময় পেরিয়ে গেলেও ইরফানের চোখে ঘুম ধরা দেয় না। এভাবে কেউ জাপটে ধরলে ঘুমানো যায়? একটু পর পর শুদ্ধকে খোঁচাতে লাগলো পা দিয়ে। শুদ্ধ ঘুমের মাঝেই বিরক্ত হয়ে ইরফানকে আরো জাপটে ধরে। ইরফান রেগে বিছানা থেকে নেমে দাঁড়ায়। সে জানে এই বেয়াদবটা তাকে ঘুমাতে দেবে না। আজ আর তার ঘুম হবে না। বিরক্তির শ্বাস ফেলে ব্যালকনিতে যায়। বসন্তকালের শুরু, প্রকৃতি জুড়ে মিটি ঠান্ডা বাতাস, মাঝরাতের দমকা হাওয়া ইরফানের উদাম শরীর ছুঁয়ে দেয়। ইরফান গম্ভীর মুখায়বে একদমে চেয়ে থাকে। তার মনে কি চলে সেই জানে। মেয়েটার ফেলা পানি গায়ে শুকিয়েছে, কথাটা মনে পড়তেই মেজাজ সোজা ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে লো থেকে হাই হয়ে গেল। ওই পুচকি মেয়ে আজ এসে আজকেই তার গায়ে পানি ছুঁড়েছে, এত সাহস হলো কি করে? ডান হাত পকেটে রেখে এপাশ ওপাশ পায়চারি করতে করতে একসময় দাঁড়িয়ে যায়, বাম হাতে দেয়ালের সাথে একটা পাঞ্চ মারে। রাগ কমে না। এই পাঞ্চ ওই মেয়ের মুখে মারতে পারলে হয়তো রাগ কিছুটা কমতো। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।